আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জাতিসংঘে প্রথমবারের মতো রোহিঙ্গাদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক চলছে। অবিলম্বে নিরাপদ প্রত্যাবাসন শুরু করতে রোড ম্যাপ সহ ৬ দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার। খাগড়াছড়িতে যুগ্ম ছাত্র জনতার অবরোধ স্থগিত। সহিংসতার ঘটনা তদন্তে কমিটি গঠন। ফ্যাসিস্টরা পাহাড় অশান্তের অপচেষ্টা করছে, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। শর্ত পূরণ করায় রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেল এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ। শিগগিরই গণবিজ্ঞপ্তি জারি, প্রতীক নিশ্চিত করতে চিঠি দেবে কমিশন। দেশে নির্বাচনী আমেজ বিরাজ করছে, জনগণ ভোটমুখী, দাবি বিএনপির। পিআর পদ্ধতি সহ ৫ দাবিতে কাল থেকে নতুন কর্মসূচি জামাত সহ ৩ দলের। এবং কিছু ব্যবসায়ী নিত্য পণ্যের বাজার স্থিতিশীল রাখতে দিচ্ছে না, বললেন অর্থ উপদেষ্টা। পাচার হওয়া অর্থ ফেব্রুয়ারির আগেই দেশে ফেরত আনার আশ্বাস। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো, আর এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের দ্রুত রাখাইনে প্রত্যাবাসন শুরু করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘে প্রথমবারের মতো রোহিঙ্গাদের নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে তিনি বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তিস্থল মিয়ানমারকেই এই সমস্যার সমাধান করতে হবে। এজন্য মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের ভরণ পোষণে বাংলাদেশের বিপুল আর্থিক খরচের পাশাপাশি সামাজিক ও পরিবেশগত চাপ সহ্য করতে হচ্ছে বলেও সম্মেলনে তথ্য দেন ডক্টর ইউনূস। রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে ও বাইরে নানা অপরাধ বৃদ্ধি এবং রাখাইন থেকে বাংলাদেশে মাদক পাচার বাড়ায় সামাজিক কাঠামো হুমকির মুখে পড়ায় হতাশাও প্রকাশ করেন তিনি। এছাড়া মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ সৃষ্টি সহ সম্মেলনে বিশ্ব নেতাদের সামনে ৬ দফা প্রস্তাব পেশ করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। Of the Rohingyas and start working for their expeditious repatriation to Rakhine. It is the only solution of the crisis. It should not be held hostage to broader reforms in Myanmar. As funding declines, the only peaceful option is to begin their repatriation. This will entail far fewer resources than continuing their international protection. The Rohingyas have consistently pronounced their desire to go back home. As an immediate step, those who recently crossed into Bangladesh, escaping conflict, must be allowed to repatriate. Bangladesh is a victim of the crisis. We are forced to bear huge financial, social, and environmental costs. Criminal activities, including narco flows into Bangladesh through Rakhine, threaten our social fabric. Given our development challenges, including unemployment and poverty, we do not afford to allow employment of Rohingyas inside Bangladesh. Towards a sustainable resolution of the crisis, I propose the following actions by the international community. First, devise a practical roadmap for safe, dignified repatriation of the Rohingyas with reasonable and stabilization of Rakhine. Second, exert effective pressure on Myanmar and the Arakan Army to end violence against Rohingya and start their sustainable repatriation. খাগড়াছড়িতে সড়ক অবরোধ স্থগিত করেছে যুগ্ম ছাত্র জনতা। সহিংসতার ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এ ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করেছেন সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, দেশকে অস্থিতিশীল করতে ফ্যাসিস্টরা পাহাড় অশান্তের অপচেষ্টা করেছে, যা প্রতিহত করা হয়েছে। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদকে সাথে নিয়ে রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। খাগড়াছড়িতে পাহাড়ি স্কুল ছাত্রী ধর্ষণের প্রতিবাদে কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা জোরে সোরে তদন্তে নেমেছে প্রশাসন। মঙ্গলবার গুইমারার রামেশ্বু বাজার এলাকায় পুড়িয়ে দেয়া ঘরবাড়ি ও দোকানপাট পরিদর্শন করে জেলা প্রশাসন।
পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা ইতিমধ্যে তদন্ত কমিটি ফর্ম করছি 5 সদস্য বিশিষ্ট। এর পাশাপাশি এই যে 8টি দাবি দেওয়া, তার মধ্যে কিন্তু 7টি আমরা প্রক্রিয়াধীন রয়েছে এবং পাশাপাশি যে ঘটনার কারণে একটি উদ্রেক, সেই যে অপরাধীদের কিন্তু একজন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, বাদ বাকিদেরকে কিন্তু আমরা বিষয়ে কাজ করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু এটি সবকিছু একটু আমাদেরকে সময় দিতে হবে। এ ঘটনায় তৎপর রয়েছে সেনাবাহিনীও। এলাকায় সেনাবাহিনীর টহলের পাশাপাশি মোতায়েন করা হয়েছে 10 প্লাটুন বিজিবি। গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছে পুলিশ ও আনসার। খাগড়াছড়ি সেনানিবাসে সংবাদ সম্মেলনে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ জানিয়েছেন, এই ঘটনার সাথে ইউপিডিএফ এর সংশ্লিষ্টতা রয়েছে। ইউপিডিএফ এবং তার অঙ্গ সংগঠন সমূহকে আহ্বান জানাই সবসময় যে পরিস্থিতি শান্ত রাখুন এবং বাংলাদেশ সেনাবাহিনী সবসময় এই অঞ্চলকে স্থিতিশীল রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং দিন শেষে মহিলা এবং কোমলমতি ছাত্রছাত্রী শিশুদেরকে সামনে ঠেলে দেয়া, এটা কোনো কিছুই ভালো বার্তা বহন করে না। এবং এই সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের সময় বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে এসে দেশীয় এবং অটোমেটিক অস্ত্র দিয়ে ফায়ার করা, এই ব্যাপারটিও ভালো দেখায় না। এদিকে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, পূজার সার্বজনীন উৎসবকে নস্যাৎ করতে খাগড়াছড়িতে অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয়। কিছু সংখ্যক সন্ত্রাসী চেষ্টা করছিল যেন এই পূজাটা ভালোভাবে না হয় এবং পাহাড়েও পূজা ভালোভাবে হচ্ছে। এই সন্ত্রাসীদের থেকে আপনারা সবাই চেষ্টা করবেন আমাদের এই পূজাটা যেন ভালোভাবে হতে পারে। সন্ত্রাসীরা কিন্তু সব জায়গায় চেষ্টা করবে এবং সন্ত্রাসীদের কিছু মদতদাতা রয়ে গেছে, এরা দেশে বাহিরের থেকেও মদতদাতা রয়ে গেছেন। এই মদতদাতাদের থেকেও আপনারা খারাপ ইচ্ছা, এটা আপনারা কিন্তু দূর করে দিতে পারবেন। সন্ত্রাসীকে চিহ্নিত করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কিছু সংখ্যক সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। প্রশাসনের এসব তৎপরতার মধ্যেই রাতে অবরোধ কর্মসূচি স্থগিত করে জম্মু ছাত্র জনতা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা। নির্বাচনী পরিবেশ ব্যাহত ও সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে কয়েকটি চক্র সক্রিয় বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। তিনি জানান, খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তকে স্বল্প সময়ে আইনের আওতায় আনার পরও অকারণেই পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। পুলিশ সদর দপ্তরের সংবাদ সম্মেলনে বাহিনীর কর্মতৎপরতা তুলে ধরার পাশাপাশি নির্বাচনকে ঘিরে নিজেদের সক্ষমতার কথাও জানান আইজিপি। বিস্তারিত GM তসলিমের রিপোর্টে। খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনায় আধা ঘন্টার মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তারপরেও কেন অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই প্রশ্ন রাখেন পুলিশ প্রধান। আগামী নির্বাচনে যথেষ্ট চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা রয়েছে বলেও জানান আইজিপি। আমাদের জাতির জন্য, দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এখন এই পরিবেশটা আপনারা জানেন যে এটা ব্যাহত করার জন্য দেয়ার আর সো মেনি এলিমেন্টস, এরকম নানান ধরনের রিঅ্যাকশনারি এলিমেন্টস আছে যারা সম্প্রীতি বিনষ্ট করতে চায়। আলটিমেটলি সমাজ অস্থির হলে গোলটা গিয়ে হবে আলটিমেটলি যে আমাদের একটা শান্তিপূর্ণ ইলেকশন যেন ক্ষতিগ্রস্ত হয়। অভিযোগ করেন, অনেকে পরিস্থিতি ঘোলাটে করার মাধ্যমে জাতীয় ভোটকে ব্যাহত করার চেষ্টায় আছেন। প্রতিটি ক্ষেত্রেই সতর্ক রয়েছে পুলিশ উল্লেখ করে আইজিপি বলেন, নির্বাচন উপলক্ষে 1.5 লাখ পুলিশকে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। ইন দি প্রসেস অফ দিস ট্রেনিং আমরা 1,50,000 অ্যাকচুয়ালি ওয়াই আর উই ট্রেনিং, এইরকম বিপুল সংখ্যায় পুলিশের প্রশিক্ষণ একই সাথে, ইট নেভার এভার হ্যাপেন। সতর্কতার অংশ হিসেবে শারদীয় দুর্গাপূজাকে বিশেষ গুরুত্বের সাথে নিয়েছে পুলিশ। এখন পর্যন্ত ঘটে যাওয়া ছোট বড় 49টি ঘটনায় 15টি মামলায় 19 জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা পূজা মণ্ডপ, তৎসন্নিহিত এলাকা, মন্দির সব জায়গায় কড়া নজরদারি রেখেছি যেন আমাদের এই দেশে ধর্মীয় সম্প্রীতি যেভাবে যুগ যুগ ধরে বজায় ছিল এই সময়ে যেন বজায় থাকে। বৈষম্য বিরোধী আন্দোলনের 1760টি মামলায় লাখ লাখ নিরীহ লোককে জড়ানো হয়েছে উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, নিরীহ ব্যক্তিরা দায় মুক্তি চেয়ে পুলিশ সুপারের কাছে আবেদন করতে পারবেন। এমনিতে সাধারণ লোকের করা মামলাতেই মানুষ অতিষ্ঠ। এখন পুলিশও যদি এই দলে ঢুকে যায়
তাহলে মানুষ যাবে কই? নিরীহ লোককে মামলায় আসামি করা, এটার জন্য কিন্তু একটা রিলিফ এই সরকার অলরেডি ঘোষণা করেছেন। সম্প্রতি পাকিস্তানের টিটিপিতে যোগ দেয়া বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় ইতিমধ্যে তথ্য নিয়েছে পুলিশ এবং তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে বলেও জানান আইজিপি বাহারুল আলম। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কার্যক্রমে পূর্ণ সমর্থন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি এই প্রতিশ্রুতি দেন। এ সময় আগামী নির্বাচন সফল করতে জাতিসংঘের সহযোগিতা চান ডক্টর ইউনূস। এছাড়াও মানবাধিকার বিষয়ক বিভিন্ন সংস্থা, UNHCR, ইউনিসেফের প্রতিনিধি এবং জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূতের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৈঠকে রাজনৈতিক সংস্কার, ফেব্রুয়ারির নির্বাচন, জুলাই গণঅভ্যুত্থান, রোহিঙ্গা সম্মেলন নিয়ে আলোচনা হয়। এ সময় ফেব্রুয়ারির নির্বাচন সফল করতে জাতিসংঘের সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা। এ বিষয়ে পরে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম। ইউএন সেক্রেটারি জেনারেলের সাপোর্ট চেয়েছেন আগামী ইলেকশন, এই ফেব্রুয়ারি প্রথমার্ধে যে জেনারেল ইলেকশন হচ্ছে সেই বিষয়ে, এবং সেক্রেটারি জেনারেল অকুণ্ঠ চিত্তে জানিয়েছেন যে তারা বাংলাদেশের এই ডেমোক্রেটিক যে ট্রানজিশনে ফুললি তারা সাপোর্ট করছেন এবং সলিডারিটি ঘোষণা করেছেন। সিমিলারলি তারা রিফর্মের ক্ষেত্রেও তারা ফুললি সাপোর্ট এবং সিমিলারি সলিডারিটি ঘোষণা করছেন। এর আগে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস প্রেসিডেন্ট কেরি কেনেডির নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আরও বেশি বেশি বাংলাদেশ সফরের আহ্বান জানান ডক্টর ইউনূস। হিউম্যান রাইটস যারা অ্যাক্টিভিস্ট বা যারা গ্রুপগুলো আছে তারা জন্য বাংলাদেশে আরও আরও ভিজিট করে, বিশেষ করে সামনের মাসগুলো খুব ক্রুশিয়াল, এই সময় তাদের ভিজিটটা উনি ওয়েলকাম করছেন। এছাড়া জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ, রিফিউজি বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি, ইউনিসেফের নির্বাহী ডিরেক্টর ক্যাথেরিন রাসেলের সাথেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আজ রাতে হতে যাওয়া জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক হাই লেভেল কনফারেন্সের বিষয়ে আলাপ করেন তারা। রোহিঙ্গাদের পাথওয়ে পাওয়া যায় ওই ক্রাইসিসটাকে রেজলিউশন করার জন্য। এদিকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি রাবাব ফাতিমা জানান, এলডিসি উত্তরণে বাংলাদেশ নিয়ে নতুন করে মূল্যায়ন করবে জাতিসংঘ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সকল শর্ত পূরণ করায় রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ। শিগগিরই গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। আজ ইসি ভবনে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে ইসি সচিব আক্তার আহমেদ এ কথা জানান। এর আগে নেজামে ইসলাম পার্টির সাথে বৈঠক করেন তিনি। এনসিপির চাহিদা অনুযায়ী প্রতীক ইসির তফসিলে না থাকায় অন্য প্রতীক বরাদ্দ নেওয়ার জন্য চিঠি দেওয়া হবে বলেও জানান ইসি সচিব। আক্তার হোসেন বলেন, 12টি দলের বিষয়ে আরও তথ্য অনুসন্ধান করবে ইসি। যথেষ্ট প্রমাণাদি জমা দিতে না পারায় 7টি দলের আবেদন মঞ্জুর হয়নি বলেও জানান তিনি। প্রত্যেকের ব্যাপারে তো আমি বললামই যে একটা এনসিপিকে একটা চিঠি দেওয়া হবে যে আপনারা আপনাদের প্রতীক আমাদেরকে জানান, কারণ ওনাদের কাঙ্ক্ষিত প্রতীকটা আমাদের তফসিলে নাই। দেশে নির্বাচনী আমেজ বিরাজ করছে, জনগণও ভোটমুখী, এমন দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, এতে কোনো দল বাধা দিলে মানুষ তাদের রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি আরও বলেন, ধর্মকে পুঁজি করে দেশে কোনো বিভাজন সৃষ্টি করতে দেওয়া হবে না। আরেক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি নাশকতার চেষ্টা করছে। রিপোর্ট মইনুল হাসানের। বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের তিনি বলেন, দেশবাসী জাতীয় নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে উন্মুখ হয়ে আছে, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। বাংলাদেশের সকল জনগণ এখন নির্বাচনমুখী। বাংলাদেশে এখন নির্বাচনের আমেজ চলছে, আবহাওয়া চলছে, সম্ভাব্য প্রার্থীরা এবং জনগণ ভোটের জনসংযোগে আছে।
এই অবস্থায় কোনো দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে, নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে, জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে। সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিআরের বিরোধিতা করে তিনি বলেন এটি বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রহণযোগ্য নয়। পিআর পদ্ধতি হচ্ছে একটা পার্মানেন্ট রেস্টলেসনেস পদ্ধতি এবং বিভিন্ন দেশে এটা দেখা গেছে একটি অস্থিতিশীল পরিস্থিতি বিদ্যমান থাকে সব সময়ের জন্য। কখনো মেজরিটির ভিত্তিতে সরকার গঠন করা সম্ভব হয় না, একটি ঝুলন্ত পার্লামেন্ট থাকে, অস্থির অবস্থা থাকে। বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে একটা জরিপে দেখলাম 56% মানুষ পিআর পদ্ধতির বিরুদ্ধে। এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে ঘিরে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। কেউ যদি বাংলাদেশকে নয়া উপনিবেশ বানাতে চায়, দিল্লি এবং দিল্লির যারা তাবেদারি করেছে দেশের পরাজিত শক্তি, তারা যদি নয়া উপনিবেশ বানাতে চায়, এদেশে হিন্দু মুসলমান সবাই একযোগে সেটি প্রতিহত করবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ দাবি করে রুহুল কবির রিজভী বলেন বিএনপি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তার অভিযোগ, অন্তর্বর্তী সরকার জনগণের দাবি বাস্তবায়নের পথে হাঁটছে না। দুপুরে মগবাজারের আলফালা মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এদিকে ইসলামী আন্দোলনের নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় সফরে 3 রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে বৈষম্য করেছেন। খায়রুল ইসলামের রিপোর্ট। জুলাই সনদের আইনি ভিত্তি পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দাবিতে এবার রাজপথে নামার ঘোষণা দিয়েছে জামায়াত ইসলাম সহ 3টি ধর্মভিত্তিক রাজনৈতিক দল। পুলিশের হিসাব মতেই ফ্যাসিবাদের সাথে জড়িত আটক হওয়া ব্যক্তিদের 73% জামিন পেয়ে যাচ্ছে। মঙ্গলবার আলাদা সংবাদ সম্মেলনে 1 অক্টোবর থেকে 9 দিন সারা দেশে গণসংযোগ, 10 অক্টোবর সকল বিভাগীয় শহরে গণমিছিল ও 12 অক্টোবর ডিসিদের কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করে জামায়াত ও ইসলামী আন্দোলন। 5 দফা জনগণের দাবি উল্লেখ করে তা মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান দলগুলোর নেতারা। আমরা ওনাদের সামনে আমাদের যুক্তি উপস্থাপন করব, ওনারা আমাদেরকে বুঝাবেন, আলোচনার টেবিলে এটা নিষ্পত্তি হতে পারে, সে সুযোগ রয়ে গেছে। সেই কারণে আমরা আমাদের কর্মসূচির মধ্য দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং দেশবাসী জনগণকে আমরা ম্যাচিউর করছি এবং এই আন্দোলনের দাবি ইনশাল্লাহ পূরণ হবে। আমরা যে 5 দফা দাবি জানিয়েছি এটা এই সরকারের অঙ্গীকার ছিল, তো আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক, তারা তাদের অঙ্গীকার পালন করুক, বাস্তবায়ন করুক, এটাই আমরা চাই। অতএব এই অঙ্গীকার বাস্তবায়ন না হলে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না, এটাই আমরা আশঙ্কা করি। বিএনপি, জামাত ও এনসিপিকে নিয়ে প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফরকে পক্ষপাতমূলক উল্লেখ করে সরকারের ওপর ক্ষোভ জানায় ইসলামী আন্দোলন। তাদের অভিযোগ, জুলাই গণহত্যার বিচার, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড সহ বেশ কিছু ইস্যুতে জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে পারেনি অন্তর্বর্তী সরকার। সকলের অংশীদারিত্বের ভিত্তিতে একটা চমৎকার সংসদ তৈরি হবে, এর যুক্তি ব্যাখ্যা আমরা বিভিন্ন সময় দিয়েছি। কার লাভ আর কার ক্ষতি, এটা আমাদের এই প্রস্তাবের সামনে বিবেচ্য বিষয় নয়। সরকারের উচিত না এমন কোনো কাজ করা যে কোনো রাজনৈতিক দলকে সেখানে প্রায়োরিটি দেওয়া অথবা কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান করা, এটা তো ঠিক না। একই দাবিতে বিবৃতির মাধ্যমে নিজেদের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। পাচার হওয়া কিছু অর্থ আগামী বছর ফেব্রুয়ারির আগেই ফেরত আনা সম্ভব হবে বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমদ। পরবর্তী সরকারও যেন এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে সেজন্য ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে উপদেষ্টা আরও বলেন, সরকার বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করলেও কিছু ব্যবসায়ী তা হতে দিচ্ছে না। রিপোর্ট মাহবুব কবির চকলের।
আওয়ামী লীগের গত 15 বছরে 28,54,000 কোটি টাকা পাচার হয়েছে বলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। এসব অর্থের বড় অংশ গেছে যুক্তরাজ্যে, যার মালিক শেখ হাসিনার পরিবারের সদস্যরা। গত মার্চে দায়িত্ব নিয়ে অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেছিলেন, পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনা সম্ভব। যেহেতু ওরা বেনিফিশিয়ারি, ওরা সহজে ছাড়বে না, কিন্তু প্রফেসর ইউনূস সাহেব আমাদের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা, ওনার সামনে ওনারা নিজেরাই অফার করছেন। কিন্তু অন্তর্বর্তী সরকারের 1 বছর পার হলেও 1 টাকাও আনা সম্ভব হয়নি। এখন অর্থ উপদেষ্টা বলছেন, নির্বাচনের আগে কিছু টাকা ফিরিয়ে আনা সম্ভব হবে। অনেক লিগ্যাল ফার্মের সাথে আলোচনা করা হচ্ছে, তারপর অনেক এজেন্সির সাথে আলোচনা, অনেক দূর কিন্তু এগোচ্ছে। হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু হয়তো আসতে পারে, কিন্তু বাকিটুকু আমরা কিন্তু ওই ক্ষেত্রটা প্রস্তুত করি। কারণ এই ফর্মালিটিস কিন্তু কোনো সরকারই কিন্তু অ্যাভয়েড করতে পারবে। মনে করেন বললাম যে টাকা দিয়ে দাও সেন্ট্রাল ব্যাংকে, সুইস ব্যাংকে বলে দিলাম টাকা দিয়ে দাও, দেবে না তো। ওটা আপনার লিগাল ওয়েতে যেতে হবে, সেটা তো অলরেডি কিন্তু আমরা ইন এ প্লেস। আপনারা জানেন 11টা 12টা তো একদম হাই ইস্যুতে প্রায়োরিটিতে আমরা দেখছি, আর বাকিগুলো যে 200 কোটি টাকার বেশি যাদের তাদেরকেও কিন্তু ধরা হচ্ছে অলরেডি। কিন্তু আপনারা জানেন অ্যাসেট ফ্রিজ করা হয়েছে বাইরে কতগুলো দেশকে, কোথাও ওদের টাকা আছে, কোথাও অ্যাকাউন্ট আছে, কোন কোন দেশে ওদের পাসপোর্ট আছে, সেটাও কিন্তু তথ্য আছে। এখন বাকিটুকু কাজ করতে একটু সময় লাগে। অর্থ উপদেষ্টা কথা বলেন জিনিসপত্রের দাম নিয়েও। বাজারে এখন সবজির দাম লাগামহীন, 80 টাকার নিচে মিলছে না কোনো সবজি। এই কারসাজির জন্য অসাধু ব্যবসায়ীদের দুষছেন অর্থ উপদেষ্টা। বাজার ব্যবস্থা মোটামুটি চালের দাম তো একটু রিসেন্টলি কমেছে, কারণ চালের স্টকটা আছে, ভেজিটেবল এগুলো করছে, এগুলো কিন্তু কিছুটা সিজনের ব্যাপার, শীতের আগে একটু বর্ষার সময় একটু হয়। তবু আমি মনে করি বাজার যে মনিটরিং এবং বাজার যে ব্যবসায়ীদের যে একটা ইসে আছে, পাইকারি এবং হোলসেল ব্যবসায়ী কিছুটা ওদের হাত আছে যে বাজার না কমে। এটার ব্যাপারে আমরা সর্বতভাবে একেবারে সাফল্য অর্জন করতে পারি না। এটা আমি মন্তব্য করব না। এটা সরকারি গুদামে মজুতের জন্য বিদেশ থেকে কিছু আতপ চাল আমদানি করা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। আমরা চাল আমদানির জন্য মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। এফেক্ট করবে না। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই রামাদান। রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডক্টর এনামুল হক চৌধুরী। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে রাজধানীর রামকৃষ্ণ মিশন মন্দিরে চলছে মহোৎসব। মহা অষ্টমীর বিশেষ আকর্ষণ কুমারী পূজা। বিধি অনুযায়ী সকালে নানা আনুষ্ঠানিকতায় দেবীর কুমারী রূপের পূজা করেন ভক্তরা। পূজা শেষে কুমারী দেবীকে দেখতে মণ্ডপে ঢল নামে হাজারো ভক্তের। আরও জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। প্রতিটি নারীর মধ্যেই বিরাজ করেন মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা। এই বিশ্বাস ধারণ করেই শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে নারী শক্তির আধার দেবী দুর্গাকে কুমারী রূপে পূজা করেন সনাতন ধর্মাবলম্বীরা। দুর্গাপূজার অষ্টমী ও নবমী তিথিতে 5 থেকে 7 বছর বয়সী কুমারীকে দেবী দুর্গা প্রতিমার পাশে বসিয়ে দেবীজ্ঞানে পূজা করা হয়। এবারে রাজধানীর রামকৃষ্ণ মিশনে 6.5 বছর বয়সী লাবণ্য চ্যাটার্জিকে কুমারী রূপে পূজা করেছেন ভক্তরা। তার শাস্ত্রীয় নাম দেয়া হয় মালিনী। 16টি বিশেষ উপকরণে শুরু হয় এ পূজা। এরপর আরও 5টি বিশেষ উপকরণ অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বায়ু দিয়ে হয় কুমারী মায়ের পূজা। অর্ঘ্য দেওয়ার পর দেবীর গলায় পরানো হয় পুষ্পমাল্য। এরপর শুরু হয় অঞ্জলি প্রদান। দেবতারা সবাই এই দেবীর জাগরণ চেয়েছিলেন এবং দেবতাদের প্রার্থনাতে, তাদের স্তব স্তুতিতে সন্তুষ্ট হয়ে স্বয়ং আদ্যাশক্তি মহামায়া
দুর্গা রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। একদিকে মহাষ্টমী, অন্যদিকে কুমারী পূজা। ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে রাজধানীর মণ্ডপগুলো। আমরা চাই মা দুর্গা যেখানে হাসি খুশি আসছে, এরকম হাসি খুশি যাতে চলে যায়। দেবী দুর্গার কাছে আমরা চাইবো যাতে আমরা সব সময় ভালো থাকতে পারি। প্রার্থনা এটাই থাকবে সবাই যাতে সুস্থ থাকে। মার কাছে সবার মঙ্গল কামনা, সবার পরিবারের, নিজের, দেশের। শাস্ত্র মতে বানাসুর নামক অসুর বধ করতে মহাকালী কুমারী রূপ ধারণ করেন। এই রূপেই বানাসুরকে বধ করেন দেবী। এরপর থেকেই দুর্গাপূজায় কুমারী রূপে দেবীকে পূজা করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা। মহাষ্টমীর এই পুণ্যতিথিতেই অসুর শক্তি মহিষাসুরকে বধ করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন শক্তি রূপেও দেবী দুর্গা। তাই তো দেবী কৃপালাভের আশায় মহাষ্টমী তিথিতে দেবীকে কুমারী রূপে পূজা করেন ভক্তরা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও মিরপুরের কেন্দ্রীয় মন্দিরে 7 দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মহা অষ্টমীর দিনে কল্পারম্ভ ও মহা অষ্টমী বিহিত পূজার আয়োজন করা হয় সন্ধি পূজা, মহাপ্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জমজমাট পুরো মন্দির। এসব আয়োজন তত্ত্বাবধান করেন মিরপুর কেন্দ্রীয় মন্দিরের নির্বাহী কমিটির সভাপতি ও প্রকৌশলী পরিমল কুমার কুরি ও সাধারণ সম্পাদক দোলা মজুমদার। এবার পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। হজযাত্রায় সরকার নির্ধারিত বিমান ভাড়া থেকে 30,000 টাকা কমানোর দাবি জানিয়েছে হজ এজেন্সি মালিকদের সংগঠন হাব। সংগঠনটির নেতারা বলেন, সৌদি এয়ারলাইন্স এবার $1100 ভাড়া দাবি করলেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্বার্থে $100 বাড়িয়েছে মন্ত্রণালয়। হজ প্যাকেজ ঘোষণা উপলক্ষে রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বৈশ্বিক উদ্ভাবনী প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে বহুল প্রতীক্ষিত পোভা 5G সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। উত্তরার সেন্টার পয়েন্টে টেকনো ফ্ল্যাগশিপ আউটলেটে গ্র্যান্ড অনুষ্ঠানের মাধ্যমে এর উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীর্ষস্থানীয় সাংবাদিক, টপ আর্টিস্ট, ইনফ্লুয়েন্সার ও গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডাররা। এ সময় আইস্মার্টু টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক জানান, পোভা 5G সিরিজ ব্যবহারকারীদের জন্য এআই নির্ভর বুদ্ধিমত্তা, নেক্সট লেভেল পারফরম্যান্স ও অনন্য ডিজাইন নিয়ে আসবে। বাংলাদেশকে 5G ও এআই নির্ভর ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে নতুন মাইলফলক হিসেবে সিরিজটি উন্মোচন করা হয়েছে। এই সিরিজের 3টি মডেল হলো পোভা 7 প্রো 5G, আলট্রা স্লিম 3D কাভার্ড পোভা স্লিম 5G ও স্টাইলিশ পোভা কার্ড 5G। এখন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। গাজা যুদ্ধবন্ধে 20 দফা প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর তিনি জানান, যুদ্ধ শেষ করার পরিকল্পনায় রাজি হয়েছে ইসরায়েল। হামাসকে এই প্রস্তাবে রাজি করাতে আরব ও মুসলিম বিশ্বের নেতারা কাজ করবেন বলেও আশাবাদ জানান ট্রাম্প। হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব জানান তারা। ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব পর্যবেক্ষণ করে প্রতিক্রিয়া জানাবে হামাস। ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের পশ্চিম তীরে ক্ষমতাসীন ফিলিস্তিনি সরকার। আজ এক বিবৃতিতে ট্রাম্পকে সহযোগিতার প্রতিশ্রুতিও দিয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গাজায় যুদ্ধ বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আন্তরিক প্রচেষ্টাকে স্বাগত জানানো হয় বিবৃতিতে। এতে বলা হয়, শান্তির পথ খুঁজে বের করতে ট্রাম্পের সক্ষমতার উপর পূর্ণ আস্থা রয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের।
বাংলাদেশ মানবাধিকার ফোরামের 25তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি AKM মহসিন, এটিএন বাংলার উপদেষ্টা সম্প্রচার তাশিক আহমেদ এবং ঢাকা বার অ্যাসোসিয়েশনের সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট জহির রায়হান জসিম। বাংলাদেশ মানবাধিকার ফোরামের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফারুক আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম রাফি। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন অতিথিরা। এবার খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী 6 অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেই নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে নতুন জটিলতা। দুর্নীতি দমন কমিশনের তদন্তে নাম উঠে আসা 15টি ক্লাবের বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন হাইকোর্ট। আজ উচ্চ আদালত এই নির্দেশনা দিয়েছে, ফলে বিসিবি নির্বাচনে এই 15টি ক্লাব আর অংশ নিতে পারবে না। কাউন্সিলরদের কাউন্সিলরশিপ থাকছে না এবং সেখানে ইফতেখার রহমান মিঠু, বোরহান হোসেন পাপ্পু, মঞ্জুরুল আলম সহ তামিম ইকবাল পন্থীদের অন্তত 3-4 জন পরিচালকের কাউন্সিলরশিপ বাতিল হয়ে যাচ্ছে। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতেই গিয়েছিল বাংলাদেশ, কিন্তু শিরোপা জয় তো দূরের কথা, ফাইনালেও উঠতে পারেনি টাইগাররা। ভালো পারফর্ম করতে না পারায় দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন অধিনায়ক লিটন কুমার দাস। ফেসবুক পোস্টে তিনি বলেন, এশিয়া কাপে দল হিসেবে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করা হয়েছে। মূল লক্ষ্য ছিল ফাইনালে ওঠা এবং শিরোপা জেতা, কিন্তু দুর্ভাগ্যবশত তা অর্জন করা সম্ভব হয়নি। দলের পক্ষ থেকে সমর্থকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি। দীর্ঘ পোস্টে লিটন সমর্থকদের অকুণ্ঠ প্রশংসা করেন। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরো একবার। জাতিসংঘে প্রথমবারের মতো রোহিঙ্গাদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক চলছে। অবিলম্বে নিরাপদ প্রত্যাবাসন শুরু করতে রোড ম্যাপ সহ 6 দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার। খাগড়াছড়িতে যুগ্ম ছাত্র জনতার অবরোধ স্থগিত, সহিংসতার ঘটনা তদন্তে কমিটি গঠন। ফ্যাসিস্টরা পাহাড় অশান্তির অপচেষ্টা করছে, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। শর্ত পূরণ করায় রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেল এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ। শিগগিরই গণবিজ্ঞপ্তি জারির প্রতীক নিশ্চিত করতে চিঠি দেবে কমিশন। দেশে নির্বাচনী আমেজ বিরাজ করছে, জনগণ ভোটমুখী, দাবি বিএনপির। পিআর পদ্ধতি সহ 5 দাবিতে কাল থেকে নতুন কর্মসূচি জামায়াত সহ 3 দলের। এবং কিছু ব্যবসায়ী নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে দিচ্ছে না, বললেন অর্থ উপদেষ্টা। পাচার হওয়া অর্থ ফেব্রুয়ারির আগেই দেশে ফেরত আনার আশ্বাস। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।